সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে আগামীকাল প্রথম একটি মামলার রায় হচ্ছে। বেলা 11টায় এই রায় ঘোষণা করার কথা রয়েছে। মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। রায় ঘোষণা উপলক্ষে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবে এরই মধ্যে বেশ কিছু স্থানে ককটেল হামলার ঘটনাও ঘটেছে। এ বিষয়সহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো এটি একটি বড় অ্যাচিভমেন্ট বলা যায় এই সরকারের। দায়িত্ব নেয়ার 1.5 বছরের পার হওয়ার পর কিন্তু এই প্রথম একটি মামলার রায় ঘোষণা করা হচ্ছে, কালকে হবে আশা করা যায়। তো পিঙ্কু, আপনি কি আপনি প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছিলাম যে প্রথম জুলাই অভ্যুত্থানের যেই হত্যাকাণ্ড ঘটেছিল সেরকম একটি মামলায় প্রথম রায় হচ্ছে কালকে। আপনাদের দলের অবস্থান কি এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। যদিও আপনাদের মহাসচিব আজকে কথা বলেছেন, আমি সেই বিষয়ে পরে আসব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ টিভি সিটির সামনে যারা বসে আছেন দেশ বিদেশের সবাইকে আসসালামু আলাইকুম। প্রশ্নটা আগামীকালকে যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মুখের ভাষায় একটা শব্দ, সেটা হচ্ছে যে ফ্যাসিজম, ফ্যাসিস্ট অর্থাৎ স্বৈরাচার, সাবেক স্বৈরাচার এবং স্বৈরাচারের আমলে সংঘটিত যে সমস্ত অন্যায় হয়েছে, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল ছাত্র জনতা এবং রাজনৈতিক দলসমূহের একক প্রচেষ্টায়, সেখানে যে হত্যাযজ্ঞ এই ফ্যাসিস্ট চালিয়েছিল বিশেষ করে এই শেখ হাসিনার নেতৃত্বে, এটা ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম জঘন্য এবং নারকীয় হত্যাযজ্ঞ। এটা সারা বিশ্ব অবলোকন করেছে। তারপরে হাসিনার পতন হয়েছে, হাসিনা দেশ থেকে পালিয়েছে, স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচারের দোসররা অনেকে পালিয়েছে। এরপরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং এই সরকারের কমিটমেন্ট ছিল, প্রথমতই ছিল যে এই অন্যায়ের বিচার তারা করবে। এই অন্যায়ের বিচার আগামীকালকে একটা মামলার রায় হতে যাচ্ছে। আমি আমার দল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কথা না বলে, আমি যদি আমার ব্যক্তিগত একটা সাধারণ মানুষ হিসাবেও যদি আমি বলি, তাহলে আমি এইটুকু বলতে পারি, যেটা বিএনপির পক্ষেই যাবে, সেটা হচ্ছে যে কোনো অন্যায় বিচার বহির্ভূতভাবে ছেড়ে দেওয়া যায় না। আর যে জঘন্য অন্যায় করেছে, 2000 নিষ্পাপ দেশপ্রেমী ছাত্র জনতাকে হত্যা করলো, সেই মামলা যেভাবে নারকীয়ভাবে তাদেরকে গুলি করে রাজপথে হত্যা করেছে, সেই মামলার শাস্তি কিংবা সেই মামলার আগামীকালকে রায় হতে যাচ্ছে, সেই রায় কি হতে পারে সেটা সাধারণ জনগণের কাছেও যদি আমি ছেড়ে দেই, তাহলে একটা কথাই আসবে যে সর্বোচ্চ শাস্তি তার পাওয়া উচিত। কেননা তার পিছনের একটি ইতিহাস যদি যাই আমরা, তাহলে দেখতে পাবো যে এই হাসিনা, এই ফ্যাসিস্ট দীর্ঘ 16 বছর যখন ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন কিন্তু তাদের আমলে ন্যায় অন্যায় কোনো কিছু বিচার করে নাই। তারা বিরোধী পক্ষ অর্থাৎ বিরোধী দল, সেটা হোক বিএনপি, হোক জামাত ইসলাম, হোক অন্য কোনো রাজনৈতিক সংগঠন, তাদের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের ন্যায় অন্যায় কোনো কিছুই দেখে নাই। হয় তাদের রাতের অন্ধকারে নিয়ে গিয়ে গুম করে ওই পানিতে ফেলে, নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সাগরে ফেলে দেওয়া হয়েছে পেট কেটে, অথবা তাদেরকে দৃশ্যমান, তাদেরকে বিচারের নামে প্রহসন করে তারপরে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমি ফরিদপুরের সন্তান, ফরিদপুর শহরের সন্তান। ফরিদপুর সদরে একজন নেতা ছিল, যদিও আজকে আমি জামাত ইসলামের কথা এখানে চলে আসে। আমি জামাতের
পক্ষের লোক না, বাট জামাত ইসলামের রাজনীতির অনেক কিছু আমার পছন্দ না। কিন্তু এই যে মানুষটার কথা আমি বলবো, তার নাম হচ্ছে জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। এই মুজাহিদ সাহেবকে যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, সেই মামলার যারা সাক্ষী ছিল, সেই সাক্ষীগুলি আমার বাড়ির সারাউন্ডিং আশেপাশে, এবং এই সেক্রেটারি জেনারেল সাহেবের বাড়িও আমার পাশেই। আশেপাশে লোকজনকে নিয়ে তারপরে সাক্ষী দেওয়া ছিল। সাক্ষীগুলি ফরিদপুরে মানুষ কখনো মানে নাই, কারণ এই মুজাহিদ সাহেব দৃশ্যমান কোনো অন্যায় কিন্তু এই ফরিদপুরে করে নাই। এবং যে সাক্ষী তাকে পাতানো, যে সাক্ষী দেওয়া হয়েছিল, সেই সাক্ষী ছিল পুরাটাই বানোয়াট। সেই সাক্ষীর উপরে এত বড় একটা মানুষকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে ঝুলিয়ে দেওয়া হলো। তো এইভাবে তো করেছে তারা। এবং দেখেন বিএনপি মূল যে বিরোধী দল, সেই বিরোধী দলের নেতা কর্মীদেরকে ইলিয়াস আলী থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রায় হাজার খানেক নেতা কর্মীকে বলাই যায়, নামই বলা যায়, যে তাদেরকে ধরে ধরে নিয়ে তারপরে গুম করে তারপরে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। যেভাবে 16টা বছর এই বিরোধী পক্ষকে নির্যাতন করেছিল হাসিনা, আমাদেরকে যেভাবে ঘর ছাড়া করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে বিনা কারণে বিনা অপরাধে তাকে 6টি বছর তাকে কারাগারে অন্ধকূপে নিক্ষিপ্ত করে রেখেছিল। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সাহেবের মাজার হাড়টা ভেঙে তারপরে তাকে দেশান্তরী করে তাকে দেশে আসতে দেওয়া হয় নাই। তার আপন ছোট ভাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আরেকটি সন্তান আরাফাত রহমান কোকোকে ঠিক এইভাবেই তাকে হত্যা করেছে, মানসিক যন্ত্রণা দিয়ে দেশ বিদেশে তাকে রেখে। তো এই সমস্ত অন্যায়, এত অন্যায় যখন পুঞ্জীভূত হয়েছে, তখন স্বাভাবিকভাবে তার শুরুটা কখনো এই জাতি তো মেনে নেবে না। জাতির হাতে বিচার দিয়ে দিলে, যদি বিচার এই কোর্টের বিচারের বাইরেও যদি জাতির কাছে যদি আপনি কোনো গণভোটে যান, যে কি এটা এখানে যদি বলেন যে এই হাসিনার এই মামলা কিংবা এই দোষে আপনারা কি শাস্তি দিবেন, সেখানে দুইটা অপশন দিয়ে তারপরে ইয়েসের মধ্যে দেন ফাঁসি, আর নোর মধ্যে দিয়ে দেন তাকে মাফ। আপনি দেখেন কত পার্সেন্ট মানুষ, দেশের মানুষ সোজা ওই হাবুট দিয়ে দেয় যে তাকে ফাঁসি দেওয়া হোক। অর্থাৎ আগামীকালকে কী হবে আমি জানি না, বাট সঙ্গত কারণেই আমি বলতে পারি যে আগামীকালকের যে প্রথম যে মামলার যে বিচারের রায় যে হতে যাচ্ছে, সেটা আমি মনে করি তাকে সর্বোচ্চ শাস্তি, শুরুতেই তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। আরও এই জন্যই দেওয়া উচিত যে এত বড় একটা নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়ে স্বৈরাচারী কাদায় বাংলাদেশের 16টা বছর বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে তারপরে যখন দেশ থেকে পালিয়ে গেছে, তার নেতাকর্মীকে রেখে বিদেশে বসে এখনো ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র তার থেমে নাই। এই ষড়যন্ত্র না করে যদি তবু মাপ চাইতো যে আমি ভুল করেছি, জাতির কাছে মাপ চাইতে তো দোষের কিছু না, এটাও সে করে নাই। এখনো স্টিল শি ইজ রোলিং দ্যাট সেম রোল, শি ইজ প্লেইং সেম রোল। সো আমি মনে করি তার বিচার হওয়া একেবারে বিচারের রায়, সর্বোচ্চ রায় দেশের মানুষ কামনা করে, এবং আগামীকাল কী হবে জানি না, বাট উইল ওয়েট ফর আনটিল দ্যাট সেন্টেন্স, সেই রায়ের জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ। আমি ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আপনার কাছেও প্রায় একই ধরনের প্রশ্ন। আপনার কাছে একটু বিশেষভাবে যুক্ত করি যে আপনি যেই দল করেন সেই দল গঠিতই হয়েছে এই জুলাই আন্দোলনের মাধ্যমে। তো সেটার পরিপ্রেক্ষিতেই সরকার চলে আগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তারপর আপনারা সেই রাজনৈতিক দল গঠন করেছেন, এবং আপনাদের নেতৃস্থানে যারা যারা আছেন তারা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তো সেই জায়গাটায় আপনাদের একটা বিশেষ অবদান আছে আপনার দলের নেতাকর্মীদের। তো আপনার কাছ থেকে জানতে চাই রায় সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি, বা আপনি কি আশা করেন, বা আপনার দল কি আশা করে? জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। দেখেন, পৃথিবীতে মানে যখন মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে আপনার অপরাধ সংগঠিত হয়েছে, তখন কিন্তু আসলে ন্যায় বিচার বা ইনসাফের দাবি আরও প্রবলভাবে আসলে আমাদের সামনে এসছে। তো এই জন্য আপনি খেয়াল করে থাকবেন যে এনসিপি গঠনের শুরু থেকে আমরা কিন্তু যে প্রশ্নগুলোকে প্রধান করে আমরা আসলে মানে রাজনীতির মাঠে সরব ছিলাম, কিংবা এখনও সরব আছি, তার ভেতরে এই বিচার আমাদের জন্য একটা অন্যতম প্রধান দাবি ছিল সব সময়। আমরা বলেছি যে কারণ আমাদের উপরে যেই অপরাধ করা হয়েছে, কিংবা আমাদের এই যে জনগোষ্ঠী আমাদের উপরে যেই
জুলুম চালানো হয়েছে, আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, এখান থেকে বাংলাদেশকে আসলে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো না। ইনসাফ খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখেন এই জন্য পৃথিবীতে ধরেন যখন যখন গণহত্যা হয়েছে, পৃথিবীতে এর আগেও এরকম বহু ঘটনা ঘটেছে, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ বহু জায়গায় ঘটেছে। একেবারে সেই নুরেনবার্গ ট্রায়াল থেকে শুরু করে এই যে ধরেন সেদিনেরও আপনার ধরেন যুগোস্লাভিয়া কিংবা রুয়ান্ডা, এই সমস্ত জায়গাতে গণহত্যার কিন্তু বিচার প্রক্রিয়া হয়েছে। ইভেন এখনও সম্ভবত আইসিসিতে সুদান কিংবা লিবিয়া, ইভেন ধরেন ইসরায়েলের বিরুদ্ধেও ধরেন ট্রায়াল চলতেছে। তো এইগুলো পৃথিবীতে এতে যেটা হয় যে সভ্যতার দিকে আসলে মানে পৃথিবীকে টিকিয়ে রাখা এবং সভ্যতার দিকে ধরেন ধাবিত করা এবং মানুষকে আসলে ওই সভ্যতার দিকে ধরেন নিয়ে যাওয়ার জন্য এই বিচারিক প্রক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে গত 15 বছরে ভাই অনেকগুলো বিষয় বললেন, গুম, খুন, ক্রসফায়ার, আপনার ধরেন এইগুলো তো ধরেন মানবতা বিরোধী অপরাধ, এবং গত জুলাইতে যে গণহত্যা, এর বাইরেও আসলে নাই এমন কোনো অপরাধ আসলে গত রেজিম করে নাই কিংবা গত ফ্যাসিস্ট শেখ হাসিনা করেনি। তো সেই জায়গা থেকে ধরেন আমরা মোটামুটি একটা মানে কি বলে যে একটা অভিযোগের রায়ের দিকে আমরা যাচ্ছি আগামীকালকে। তো আমি মনে করি যে এই যে সময়টা, এটা বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক সময়, খুবই ঐতিহাসিক একটা সন্ধিগণে দাঁড়িয়েছি যে বাংলাদেশের মানুষের সামনে আবারও আমরা আসলে মানে প্রতিষ্ঠা করতে পারছি যে আপনি যত বড় অপরাধীই হন, যত ক্ষমতাশালীই হন, আপনাকে ট্রায়ালের সামনে আসতে হবে এবং এই ট্রায়ালগুলো আসলে জনগণের ট্রায়াল হচ্ছে বড়। একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা করছি, কিন্তু জনগণের ট্রায়াল আপনি মনে করে দেখেন 5 তারিখ বিকেলবেলা, দুপুরবেলা, সন্ধ্যায়, রাতে সারা বাংলাদেশে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল, তাদের যে ধরেন যে মুখে যে স্লোগান ছিল এবং যে চোখে যে আকুতি ছিল, তার ভিতরে একটা প্রধান আকুতি ছিল হচ্ছে বিচার করতে হবে। সেই বিচারের মুখে কিন্তু আমরা আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তো সেই জায়গা থেকে, এবং এইটা হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো ঘটনা, আমাদের জন্য এটা একটা মানে দুর্ভাগ্যজনক এবং কলঙ্কজনক ইতিহাস যে কোনোভাবেই হোক একজন প্রধানমন্ত্রী ছিল, জোর করে ক্ষমতা রেখেও সে প্রধানমন্ত্রী তো ছিল, কিন্তু সেই প্রধানমন্ত্রীকে আসলে বিচারের মুখোমুখি হতে হয়েছে। সো আমাদের বাংলাদেশ রাষ্ট্র এই পরিমাণ ধরেন মানে কি বলবো যে এইরকম জায়গায় চলে গিয়েছিল। সো এইটা আমাদের জন্য একটা বিরাট বড় নজির। তো সেই জায়গা থেকে ধরেন যে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও শুরুর দিকে এটার গতি নিয়ে আমাদের ধরেন যথেষ্ট আপত্তি ছিল, তারপরে কিছুটা গতি বেড়েছে, কিন্তু তারপরে আমাদের এখনও যথেষ্ট আপত্তি আছে যে আমরা মনে করি যে আরও গতি বাড়ানো দরকার। কারণ বিচারের ব্যাপারটা হচ্ছে কি, বিচার যত দেরি হয়, বলে না যে জাস্টিস ডিলেইড মিনস জাস্টিস ডিনাইড। সো যত দেরি হতে থাকে তখন কিন্তু মানুষের মধ্যে ওই আশঙ্কা তৈরি হতে থাকে যে আমরা বোধহয় ডিনাইড হচ্ছি। তো এটা যদি আরও তাড়াতাড়ি হতো, আরও 6 মাস আগে যদি এটা দেওয়া যেত, তাহলে হয়তো আরও ভালো হতো। এখন এই ব্যাপারগুলোর ভিতরে আবার অনেকগুলো জটিল প্রক্রিয়া জড়িত। এই জায়গা থেকে ধরেন বাইরে থেকে আমার পক্ষে মন্তব্য করাটা হয়তো বা অনেক সহজ, মন্তব্য করলে অনেক পপুলার অপিনিয়ন পাওয়া যায়, অনেক হাততালি পাওয়া যায়, কিন্তু আবার বাস্তবতাটাও বুঝতে হবে যে যেরকম রাজনৈতিক এবং যেরকম রাষ্ট্রীয় প্রেক্ষাপটের মধ্য দিয়ে এই বিচারটা আসলে এসছে, সেইখানে আসলে এত তাড়াতাড়ি কতটুকু করা সম্ভব হতো, কিংবা শুরুর দিকে আইনটা সংস্কার করতে দেরি করা, ট্রাইব্যুনালের ধরেন একাধিক শাখা খুলতে দেরি করা, এইগুলো আসলে সরকারের দিক থেকে কিছুটা ব্যর্থতা কিংবা গরিমসির জায়গা ছিল। তাড়াহুড়ো করলে আবার এক ধরনের অসুবিধা হতো, আবার আন্তর্জাতিক মান রক্ষা করার একটা ব্যাপার এখানে আছে। এবং সব মিলে ধরেন এখন পর্যন্ত আমি মনে করি যে জায়গাতে এসছে, এটা বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশে এই যে বিচারের রায়, এই রায় আমি মনে করি যে বিচারালয় এরকম রায় দিবেন যে মানে এটা বাংলাদেশের ইতিহাসের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে, একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং অবশ্যই আমি একজন রাজনৈতিক দলের কর্মী, এবং আমি আসলে ধরেন এই জুলুমের মধ্যে ধরেন আমরা দীর্ঘ জুলুমের পথ পরিক্রমা পার হয়ে আসলে এখানে এসেছি একটা গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে। তো স্বাভাবিকভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চাইবো যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সম্ভবত 3 জনের বিরুদ্ধে, শেখ হাসিনা সহ 5টি অভিযোগে আগামীকালকে রায় হবে, আমি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করব। এরপরে বাকিটা তো বিচারালয়ের ব্যাপার, বিচারালয় এটা ঠিক করবে। কিন্তু আমি যেটা বুঝি যে এইটা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মোমেন্টাম। এই মোমেন্টাম আমাদেরকে ইতিহাসের যে ঐতিহাসিক যে ক্ষত, এই ক্ষত সারিয়ে দিতে আমাদেরকে সহায়তা করবে, এবং আমরা আসলে একটা ন্যায় বিচার, একটা ইনসাফের বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হবে। ওই সন্ধিক্ষণটা হচ্ছে এই 17ই নভেম্বর। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। তো এই ক্ষত তো আরও আছে, ধরেন 71-এর বিষয়টা আছে, সেই বিষয় নিয়ে আপনারা কি ভাবেন? না, এখন 71-এর বিষয়টা হচ্ছে যে এগুলো ধরেন আবার একটা জাতীয় ঐক্যমতের জায়গাতে যেতে হবে। 71-এর বিষয়টা যেটা হয়েছে যে সেই ঐক্যমতের বিষয়ে আপনাদের মতামতটা কি? আমাদের মতামত, এটা আসলে এক কথায় মতামত দেওয়াটা একটু কঠিন, এবং এটা আবার ধরেন এই প্রশ্নের
পরে পাল্টা আর একটা প্রশ্ন করলে হয়, যেটা হয় যে এই দুটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। আমার মনে হয় এটা দরকার নেই, আমার মনে হয় এটা দরকার নেই। ওইটা একটা আলাদা ইস্যু, এটা একটা আলাদা ইস্যু, আমরা এটার মধ্যে থাকি। ওইটার ব্যাপারটা হচ্ছে গিয়া, এটা আসলে অনেক দিন হয়ে গিয়েছে, এটা নিয়ে 2বার বিচারের চেষ্টা করা হয়েছে। এই বিচারগুলো রাজনৈতিক পক্ষপাতমূলক ছিল, এইগুলো নিয়ে অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন তৈরি হয়েছে ছিল, সেটি পিঙ্কু বলেছেন। এগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। পিঙ্কু বলেছেন রাজনৈতিক পক্ষপাতমূলক ছিলেন এবং উদাহরণ দিয়েই বলেছেন, তাহলে সেটি তো ফেয়ার ট্রায়াল তো হতেই পারে না। এখন এই ফেয়ার ট্রায়ালের যে ব্যাপারটা, এখানে আবার একটা ধরেন, আমি ঠিক এই জায়গাটাতে ধরেন, এটা আমি বললে ধরেন একটা রাজনৈতিক মতামত হয়, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে ধরেন ফেয়ার ট্রায়ালের একটা ব্যাপার আছে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন একটা বিচারকে আনফেয়ার ট্রায়াল কিংবা আনফেয়ার ভাবে করে ফেলেন, তখন কিন্তু ওইটাকে আসলে আপনি কিছুটা ধরেন প্রশ্নের মুখে ফেলে দেন। আবার ওই একই অভিযোগে আপনি আবার বিচারের সামনে আনতে পারবেন কিনা, এই জায়গাটাতে প্রশ্ন রয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে এখানে একটা মানে আমাদেরকে অন্যভাবে এটাকে আলাপ করে এই জায়গাটাতে আসতে হবে একটা সময় হয়তোবা। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আমি বলতে পারি, সেটা হচ্ছে যে জামায়াত ইসলামী 1971 সালে রাজনৈতিক দল হিসেবে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাতে তাদের কিন্তু একটা নৈতিক কোশ্চেন এবং রাজনৈতিক কোশ্চেন রয়ে গিয়েছে। এই কোশ্চেনের উত্তর তাদেরকে আসলে বারবার তাদের সামনে আসতে থাকবে। এই যেমন এই প্রশ্নটা আপনি করলেন, বারবার এই প্রশ্নটা তাদের সামনে আসতে থাকবে তাদের নিজেদের আসলে ভবিষ্যৎ রাজনীতির জন্য। এবং পরবর্তীতে যারা ধরেন এখন জামাত ইসলাম যারা করে, প্রায় কেউই মুক্তিযুদ্ধের সময় মানে কি বলে যে ইয়ে ছিলেন না, ইয়াং ছিলেন না, কিংবা ধরেন মুক্তিযুদ্ধের সময় ধরেন অ্যাক্টিভ ছিলেন, জন্মই হয়নি অনেকে। কিন্তু তারা কিন্তু আবার তাদের দলের সেই যে সিদ্ধান্ত, সেই লিগাসিটা কিন্তু বহন করে। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে ওইখানে যে এইটা কেন তারা বহন করবেন কিংবা করবেন কিনা, এখানে একটা রাজনৈতিক এবং নৈতিক প্রশ্ন রয়ে গেছে। এটা তাদেরকে ফেস করতে হবে ইতিহাসের সামনে, বাংলাদেশের মানুষের সামনে, যে আপনি যে অবস্থানটা নিয়েছিলেন, এই অবস্থানটা আপনার আসলে ঠিক না বেঠিক, এটা আপনার রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষকে, এইটা ধরেন জামাতের আমির যেটা আসলে করলেন ইয়েতে গিয়ে, নিউ ইয়র্কে গিয়ে, উনি আসলে আমি একটা বলবো যে খুবই দায়সারাভাবে এটা করেছেন। ওনার এটা না করলে হয়তো এটা একটা দীর্ঘ আলাপ অন্য একটা ফেজে করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো রায়কে কেন্দ্র করে ইতোমধ্যে বেশ কিছু ঘটনা ঘটছে বাংলাদেশ, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করা হয়েছে, মহাসড়ক বন্ধ করা হয়েছে। সন্ধ্যার পর ঢাকা শহরে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং একজন উপদেষ্টার বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরণ হয়েছে এবং আমাদের এনসিপি কার্যালয়ের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো মাহবুবুল হাসান ভূঁইয়া, পিঙ্কু, আপনার কাছে আসার আগে আমি একটু বাংলা মোটর থেকে ঘুরে আসতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছেন এনসিপি কার্যালয়ের সামনে। তো আমরা একটু আমাদের সহকর্মী নাজিবুর রহমানের কাছে যেতে চাই। নাজিব, শুনতে পাচ্ছেন আপনি? নাজিব, আমরা তো জানতে পেরেছি যে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো আপনি তো বাইরে আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আগামীকাল মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এর মধ্যেই কিন্তু বেশ কিছু ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ বিচ্ছিন্ন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে আমরা দেখেছি এবং রাজধানীর বেশিরভাগ সড়কই কিন্তু জনমানব শূন্য বলা যায় এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সতর্ক অবস্থান রয়েছে আমরা দেখেছি। এবং সন্ধ্যার পর থেকেই রাজধানীর ইস্কাটন, বাংলা মোটর, হাইকোর্ট প্রাঙ্গণ এলাকা এবং অন্যান্য যেসব এলাকা রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে আমরা দেখেছি। সেই সাথে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াডও আমরা বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখেছি। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীরও বেশ কিছু দল তারাও বিভিন্ন পয়েন্টে ঘুরেছেন। তার মধ্যেই কিন্তু বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিশেষ করে বাংলা মোটর এনসিপি কার্যালয়ের সামনে
যেমনটি আপনি বলছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে, এমনকি এয়ারপোর্ট রোড থেকে শুরু করে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এই নাশকতার পরিকল্পনা, সেটির কিন্তু একটি আভাস তারা দিয়েছেন যে আগামীকালকে রায়কে কেন্দ্র করে। তো সব মিলিয়ে বলা যায় যে রাজধানীর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই কিন্তু বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তো সামনে আরও যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে রাজধানী জুড়েই, আমরা দেখেছি নাজরানা। তো আপনি বলছেন যে সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতি আছে এবং তারা খুব সিরিয়াস, টহলও দিচ্ছেন, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে। তারপরও এরকম ঘটনা কেন ঘটছে? এনসিপি কার্যালয়ের সামনে কিন্তু গত বেশ কয়েকদিনে কয়েকবার একই ধরনের ঘটনা ঘটছে। তারপরও যেহেতু এটি একটি হট পয়েন্ট হিসেবে বিবেচনা করা যেতেই পারে, তারপরও এরকম ঘটনা ঘটছে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে করছেটা কি, আপনি কি বলতে পারবেন? আমার কাছে মনে হয়েছে যে যখন এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে তখন আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, পুলিশের আধিক্যটা কিছুটা কম ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটা কিছুটা কম ছিল এবং সেই সুযোগেই কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনাটি ঘটেছে আমরা জানতে পেরেছি। কিন্তু ঠিক তার পরপরই বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখন এই জায়গাটিকে সুরক্ষিত রাখা হয়েছে। তাছাড়া অন্যান্য যেসব জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে সেখানে আমরা গিয়েছি এবং সেখানে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন ঠিক এই স্থানটির মতোই পুলিশের সংখ্যা তখন কিছুটা কম ছিল, অর্থাৎ টহল দল যারা রয়েছে তারা কিন্তু সেই স্থানটিতে তখন ছিল না বললেই চলে। তো ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই কিন্তু তারা আবার তাদের সেই স্থানটিতে এসেছেন এবং টহল জোরদার করেছেন এবং বেশ কিছু নিরাপত্তা চৌকিও কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা সক্রিয় আছেন। তো সব মিলিয়ে বলা যায় যে কিছুটা আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা কম থাকলে, অর্থাৎ সদস্যরা কিছুটা কম থাকলে সেই সুযোগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি শহর জুড়ে। ধন্যবাদ নাজিব আপনাকে। আমি একটু মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু আপনার কাছে আসতে চাই যে এই ককটেল বিস্ফোরণের ঘটনা গত কয়েকদিন ধরেই ঘটছে, কারা ঘটাচ্ছে এগুলো, কি মনে করেন? আসলে আওয়ামী লীগ যে পরিমাণে অর্থ লুটপাট করেছে বাংলাদেশে, প্রায় 30,000 লক্ষ কোটি টাকা একটা হিসাব সাধারণ জনগণের কাছে আছে যে তারা এই টাকাটা এদেশ থেকে লুটপাট করে নিয়ে গিয়েছে। টাকারও তো একটা বিষয় থাকে, যে দেশটাকে গরিব বানিয়ে ফোকলা করে দিয়ে গিয়েছে সে দেশের গরিব একটা শ্রেণী যাদেরকে টাকা দিয়ে তাদেরকে নড়াচড়া করানো যায়, এরকম একটা বিশেষ শ্রেণী আছে। আওয়ামী লীগ জানে যে তাদের নেত্রী এবং তাদের নেতারা তারা যে অন্যায় করেছে সেটার বিচারের রায় কী হতে যাচ্ছে। রায়টা যখন হয়ে যাবে, এরকম রায় হতে থাকবে, তারপরে এই যে যারা আজকে এইগুলি এই এফোর্টটা দিচ্ছে বুঝে না বুঝে, তারা কিন্তু একটা সময় আইনের আওতায় যখন আসবে, একটা সময় এরা কিন্তু আস্তে আস্তে ম্রিয়মাণ হয়ে যাবে। আওয়ামী লীগের আর এই দেশে আর কোনো খাওয়া নেই। হ্যাঁ, টুমরো ইউ উইল সি আফটার গেট সেন্টেন্স এই দেশে মনে করেন যে একটা মোচড় তারা দিবে টুকটাক ডাইনে বামের থেকে, এইগুলি আস্তে আস্তে এইগুলি দমন হয়ে যাবে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ ঘটাচ্ছে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা মনে করলে দোষের কিছু না, যেহেতু রাজনীতির মাঠ, সেখানে তৃতীয় পক্ষ যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনটা বানচাল কিংবা তারা যদি এটাকে লেন্দি করতে পারে তাহলে তাদের লাভ আছে এরকম মনে করে যদি কোনো রাজনৈতিক দল যদি এরকম চিন্তা করে, তারা এখানে কিছুটা ইয়ে করতে পারে, যেটাকে বলে স্যাবোটাইজ করতে পারে। আর যারা আমাদের সাথে স্যাবোটাইজ বলতে ইঙ্গিত করছেন, আমাদের সাথেই যারা মনে করেন যে বিগত আন্দোলনে হাসিনা বিরোধী আন্দোলনে 24শে জুলাই আগস্ট আন্দোলনে যারা ভূমিকা ছিল, তাদের মধ্যেই এখন অনেকেই ক্ষমতার লোভে লালায়িত হয়েছে, যাদের আসলে যতটুকু না তার থেকে বেশি তারা চিন্তাও করছে। ক্ষমতার আশা তো বিএনপিও দেখছে। বিএনপি তো ক্ষমতায় ছিলই, বিএনপি তো দেশের মানুষ বিএনপিকে তো বারবার ক্ষমতায় এনেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3-3বারের প্রধানমন্ত্রী এবং 3-3বার মানুষের বৈধ প্রধানমন্ত্রী। তো সেই দল তো ক্ষমতা
কথা চিন্তা করতেই পারে। তাদের এত বড় দল 16 বছর হাসিনা বিরোধী আন্দোলন করে তারা তাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে খুইয়েছে। তারপরেও দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেকে এই বৃদ্ধ বয়সে বিনা অপরাধে 6 বছর তিনি কারাগারে ছিলেন। তো এই যে এত বড় একজন নেত্রী, সে তার দল তো আশা করতেই পারে বাংলাদেশের মানুষ তাকে নির্বাচনের মধ্যে দিয়ে একবার ভোটের সুযোগ পেলে তাকে অবশ্যই আরেকবার দেশ চালানোর জন্য তাদেরকে সুযোগ করে দিবে। এই জায়গাটাই অন্য অন্য রাজনৈতিক সংগঠন যারা নতুন পুরান তাদের মধ্যে একটা ভয় যে আমরা তো ক্ষমতায় আসতে পারছি না। আমি মাঝখানে একটু যুক্ত করি যে বিএনপি তার, আপনি যেটি বলছেন, তার সংগঠন, তার অভিজ্ঞতা, আগে সরকার গঠনের অভিজ্ঞতা আছে, সব কিছু মিলে বিএনপি আশা করতেই পারে। তর্কের খাতিরে ধরে নেই এনসিপি কেবল গঠিত হয়েছে, তারা কেবল নিবন্ধন পেয়েছে, 1 মাসও হয়নি, তারা নির্বাচনে অংশ নেবে, তারাও তো আশা করে যে আমরাও ক্ষমতায় যাব, সেটা তো সবাই আশা করে। সেটা আমাদের নতুন দল, আমি মনে করি যে এই দলের যারা নেতৃত্বে এসেছে তাদের মধ্যে আমাদের বয়সে ছোট ছোট ভাইরা আমাদের সাথে শেষ পর্যন্ত এই কাফেলাতে তারা যুক্ত হয়ে ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছে, রক্ত দিয়েছে, তারা অবশ্যই এদেশের স্টেক হোল্ডার। এখন বিষয় হলো যে একটা নির্বাচন ছাড়া তো এদেশের ক্ষমতায় কেউ আসতে পারবে না। একটা বৈধ নির্বাচন এবং দেশের মানুষ যাদেরকে ভোট দিবে তারাই দেশটাকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা অধিষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি একটি নতুন দলকে তৈরি হতে একটু সময় লাগবে। সেই সময়টা এরা কিভাবে পার করবে, কিভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে, দেশের মানুষের মন জয় করবে, এটা তাদের ভাবতে হবে। এবং এবারের নির্বাচনে আমি মনে করি যে তাদের একটু টেকনিক্যাল, একটু কৌশলী হয়ে আমি মনে করি যে তারা যদি ক্ষমতার মধ্যে থাকতে পারে কোনো না কোনোভাবে, তাহলে কিন্তু বিএনপি একটা বড় দল, তারা হয়তো বা সরকার গঠন করবে আমরা আশা করি। কারণ তাদের তো এমন কোনো দোষ নাই যে তাদেরকে মানুষ ভোট দিবে না। তারা আগামীতে যদি সরকার গঠন করে তাদের সাথে থেকেও তো এনসিপি সরকারের অংশ হিসাবে তাদের নিজেদের দলটাকে কিন্তু তারা আবার অর্গানাইজ করতে পারে। 5 বছর সময় পেলে 5 বছরের মধ্যে তারা কিন্তু তাদের দলটাকে দুই রকম ভাবে করতে পারে। বিএনপির সাথে জোটে আসার আমন্ত্রণ জানালেন ফরিদকে? আমি আমন্ত্রণ জানানোর বিষয়টা না, আমি বলছি যে একটা সিস্টেমের কথা বলছি যে এইভাবে আসতে পারে, আবার বিরোধী দলেও চলে যেতে পারে, বিরোধী দলে গিয়েও নিজেদেরকে গুছিয়ে নিতে পারে। বিএনপি যদি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে বিএনপির দোষ ত্রুটি ধরে তারা মানুষের মন জয় করবে, এরকম আছে না বিষয়, সেইভাবে করে তাদেরকে এগোতে হবে। এবারই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে ভোট দিয়ে মানুষ নিয়ে আসবে, এই ধরনের কল্পনা করা যায়, এইটা আসলে বাস্তবতা বিবর্জিত। পাশাপাশি আরেকটি রাজনৈতিক সংগঠন, চিহ্নিত রাজনৈতিক সংগঠন, যাদের নিয়ে আসলে দেশের মানুষ কথা বলতে গেলে অনেক রকম কথা বলতে চায়, বলতে পারে যে সেই 71-এর আগে পরে তারপরে এই পর্যন্ত 95 থেকে 2000-এর পরে আবার এই যে আপনার এই লাস্ট আজকে পর্যন্ত তাদের যে রাজনৈতিক যে চরিত্র, সেই চরিত্রটা যদি বিশ্লেষণ করে এদেশের মানুষ কিন্তু তাদের উপর যে খুব খুশি আছে তা কিন্তু না। কারণ তাদের কথা সকাল একরকম, বিকেল একরকম। আমি মনে করি এই দলটা একটা পরগাছা টাইপের দল। কাদের কথা বলছেন? আমি বলতেছি যে আপনার একটা মানে ধর্মীয় লেবাসে যারা রাজনীতি করে, এই জামাত ইসলামের কথাই বলতেছি, এটা তো না বলা কিছু নয়। জামাত ইসলাম কিন্তু একটা পরগাছা দল এখন পর্যন্ত। তারা অন্যের ঘাড়ে পা দিয়েই কিন্তু তারা বারবার বাঁচতে চায় এবং বাঁচছেও। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বদান্যতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে দয়া করেছিল বিধায় তারপরে কিন্তু তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি এসেছে তাদের নিয়ে এবং অংশীদার বানিয়ে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে। তারপর দেশের কাজ তারা কিন্তু করেছে বেগম খালেদা জিয়ার বদান্যতায়। অথচ দেখেন আপনি বদান্যতা বলছেন, কিন্তু তো উইন উইন সিচুয়েশন। আপনারাও তো তাদের ভোট ব্যাংক থেকে সহায়তা পেয়েছেন। ভোট ব্যাংক থেকে সহায়তা পেয়েছি বলতে আপনাকে যদি এখন হিসাবের মধ্যে যাই তাহলে আমার নিজস্ব একটা হিসাব, প্রতিদিন আমি এই টক শোতে আসলে ওই হিসাবটা আমাকে দিতে হয়। কারণ আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে জামাত ইসলামের ফরিদপুরে। সেই কথা বলার আগে আমি বলি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে কতটা সুযোগ করে দিয়েছিল, যাদের 71 সালে যাদের ভূমিকার কারণে যাদেরকে রাজাকার হিসেবে পিছনের থেকে বলে আসছে, বিশেষ করে আওয়ামী লীগ, এই যে যন্ত্রণাদায়ক একটা শব্দ, সেই শব্দটা কিন্তু প্রতিনিয়ত খালেদা জিয়া এবং বিএনপিকে শুনতে হয়েছে যে রাজাকারের দল, রাজাকারকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে রাজাকার। তারপরেও কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু জামাত ইসলামে কিন্তু কখনো ফিরে যায়নি। বিএনপি যে আন্দোলন সংগ্রাম করতে পারতো না একা, সেরকম কিন্তু না। জামাত ইসলাম নিজেকে সেভ করার জন্য, নিজে টিকে থাকার জন্য বিএনপির সাথে নিয়ে বিএনপির জন্য কিছু এফোর্ট দিয়েছে, কাজ করেছে। না কাজ করলে তাকে কেন রাখবে?
তাকে কাজ করতে হয়েছে, তাকে লেবারের মতো লেবার দিতে হয়েছে, তারপরে তাকে বিএনপি তাকে সাথে নিয়ে তারপরে সামনে এগিয়েছে। এখন আপনি যে হিসাবটা আমি কথা বলবো সেটা হচ্ছে যে ফরিদপুর সদর যে আসনটা, সেই সদর আসনে 2014 সালে তখন দ্যাট টাইম মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট ওয়াজ একদম ফুল ফ্লেজেড, মানে একেবারে ভরা যৌবন। আর একটা মানুষ ছিল ফরিদপুরে, তা সেই 2014 সালে বিনা ভোটে, ওই যে আপনি হাসিনা বলছিল যে ঠিক আছে এবারে নির্বাচনটা আমরা সংবিধান সমুন্নত রাখার জন্য আমরা নির্বাচনটা করবো, 6 মাসের পরে আমরা সুবিধাজনক সময় একটা নির্বাচন দিয়ে দেবো, সে কথা তো উনি রাখেন নাই। কিন্তু ওই নির্বাচন 2014-তে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এদেশের মানুষকে, গণতান্ত্রিক মানুষকে ঘরে আটকে রেখে যখন নির্বাচনটা বিনা ভোটে নির্বাচন করে একটা সরকার গঠন করলো আওয়ামী লীগ, তার ঠিক 2 মাস পরে একটা নির্বাচন হয়েছিল উপজেলা নির্বাচন। সেই উপজেলা নির্বাচন 3 পার্টে নির্বাচন হয়েছিল। প্রথম পার্টে যে সমস্ত এলাকায় নির্বাচন হয়েছিল তার মধ্যে ছিল আপনার ওই পীরগঞ্জ পর্যন্ত ছিল, যেখানে শেখ হাসিনার শ্বশুর বাড়ি, সেখানেও কিন্তু বিএনপি ওইখানে উপজেলা চেয়ারম্যান হয়েছিল। গোপালগঞ্জে সেকেন্ড টাইম গোপালগঞ্জে মোকশেদপুর এবং আলফাডাঙ্গা, মোকশেদপুরে কাশিয়ানী, 2 জায়গায় কিন্তু বিএনপি পেয়েছিল উপজেলা। তখন তারা সাবধান হয়ে যায় এবং থার্ড টাইম যখন ফরিদপুরের নির্বাচনটা আসলো, তখন ফরিদপুর সদর উপজেলায় আমাকে নির্বাচন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছিল। দ্যাট টাইম উই আর ইন অ্যালায়েন্স, মানে বিএনপি জামাত কিন্তু দে আর ইন অ্যালায়েন্স। এই জোটে থেকে আমাকে কিন্তু নমিনেশন দিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাহলে আপনি তো জামাত ইসলাম নির্বাচন করতে পারেন না, যেটা আমাকে দিয়েছে জোট থেকে। ওই ফরিদপুরে প্রধানমন্ত্রীর কুখ্যাত যে বিআই ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, তা সেই সময় উনি মন্ত্রী থাকা অবস্থায় উনি ওনার আপন ছোট ভাইকে উনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবে আমার সাথে নির্বাচন করতে দাঁড় করিয়ে দিল। দাঁড় করানোর পরে ফরিদপুরের মানুষ কিন্তু ইতিহাস সৃষ্টি করেছিল। তারা কিন্তু ওই প্রধানমন্ত্রীর বিআই, আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের যে প্রার্থী হিসাবে আমার প্রতিপক্ষ যে ছিল প্রধানমন্ত্রী বিআই, তাকে কিন্তু কোনো ভোটই দেয় নাই, তাকে 20,000 ভোটও দেয় নাই। ওটা আমাকে কিন্তু 1 লক্ষ ভোট দিয়েছিল ওই সময়, যেটা সারা দেশে আলোচিত ছিল। যদিও আমাকে তারা সিটটা দেয় নাই, কারণ মোশাররফ সাহেব ওয়াজ কি বলে এটাকে আপনার মনে করেন যে একটা দানব, হ্যাঁ, সে ছিল মনে করেন যে সবাই তার ভয়তে তটস্থ থাকতো, শেখ হাসিনা নিজেই তটস্থ থাকতো। ওইবার জামাত ইসলাম ওখানে কি করলো, আমার বিরুদ্ধে একজন দাঁড়াই গেল। আমার বিরুদ্ধে যিনি দাঁড়াইলো সে কিন্তু এইবার কিন্তু আবার এই যে জাতীয় সংসদে প্রার্থী হয়েছে। আপনি পয়েন্টে থাকেন। হ্যাঁ, আমার সাথে এবার কিন্তু প্রার্থী হয়েছে, উনি জামাতের প্রার্থী। উনি কিন্তু আমার সাথে কিন্তু প্রার্থী হয়েছিল উপজেলায়। উনি ভোট পেয়েছিলেন মাত্র 18,000, আমি পেয়েছি 1 লাখ ভোট, উনি পেয়েছে 18,000। এই 18,000 ভোট 2014-তে পেয়েছিল। এবার উনি আবার দাঁড়াচ্ছে জাতীয় সংসদে। এবার আর কতগুলি ভোট তার বেড়েছে আমি জানি না। এই ভোট দিয়ে অন্ততপক্ষে সংসদ সদস্য হওয়া যায় না। যা ভোট পাবে তাতে আর 5,000, 10,000, 20,000 ওখানে ভোট পেতে হবে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ভোট যদি জাতীয় সংসদে যদি তাকে প্রতিনিধিত্ব করতে হয়। তাহলে সেই 18,000 ভোট, এই 18,000 ভোট এখন কতটুকু বেড়েছে আমি জানি না, বাট এবার প্রমাণ হবে যে কতটুকু ভোট বেড়েছে। এবার নির্বাচন তো হবে, নির্বাচন তো দাঁড়িয়েছে। সুতরাং আপনারা এবার এবং জামাত ইসলাম জানে যে এই যে তাদের যে রেজাল্টটা জনগণের সামনে যে নির্বাচনে আসবে, তাতে তাদের মুখটা থুবড়ে পড়বে। অনেকে মনে করে জামাত ইসলাম অনেক এগিয়েছে। নতুন প্রজন্মের কিছু যাদের ফাদারও মুক্তিযুদ্ধের সময় 71-এ যাদের জন্ম হয় নাই, তারা তো মুক্তিযুদ্ধের সম্বন্ধে কিছু জানে না। এবং এরা একটা গোল করার জন্যে জামাত ইসলাম, দে হ্যাভ এ গোল, দে হ্যাভ এ এইম, দ্যাট এইম ইচ অ্যান্ড এভরিওয়ান নোজ যে এইমটা তাদের কি। ওই এমে যাওয়ার জন্য তারা একটা পরিকল্পিতভাবে তাদের কিছু সংখ্যক নেতা কর্মীকে আস্তে 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 কিছু বাড়ছে। এই বাড়ছে যে তারা এর বাইরে যায় না, তারা যেখানে জামাতের প্রোগ্রাম সেখানেই তারা যায়। এই যে শক্তিটা, সমন্বিত শক্তিতে জামাত ইসলাম খুব দৃশ্যমান এমন একটা বিষয় যে জামাত ইসলাম না জানি কত কিছু। হ্যাঁ, জামাত ইসলামের কিছু প্লাস পয়েন্ট আছে। এবার এই যে গত এক বছরে বিএনপিকে বেকায়দায় ফেলে, বিএনপিকে বিভিন্ন অপকর্মের মধ্যে তারা ঢুকিয়ে দিয়ে তারা বিভিন্ন চেয়ারগুলি অকুপাই করেছে, এই সমস্ত করেছে। এ দিয়ে নির্বাচনে এদেশের মানুষ যখন ভোট দিবে, ভোট প্রয়োগ করবে, নির্বাচনে যেতে সম্ভব না। সুতরাং তাদের এইবার প্রমাণ হওয়া দরকার আছে যে জামাত ইসলাম কতটুকু আগাইলো। এই ভয়তে কিন্তু তারা নির্বাচন করতে চাচ্ছে না। সুতরাং এই নির্বাচন যাতে না হয় সেই জন্য তারা কোনো পরিকল্পিত গেম এই যে হাসিনার এই সমস্ত নিয়ে করতে পারে। আপনি জিজ্ঞাসা করেছেন তাই এতগুলি কথা বললাম যে হাসিনার কালকে যে রায় হবে, এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ কিছু করতে যাবে। আওয়ামী লীগ কিছু না করলেও তারাও কিছু করে দেশে একটা অরাজক পরিস্থিতি ক্রিয়েট করতে তারা পারে।
ধন্যবাদ। আমরা আশা করি যে নিশ্চয়ই ভোটের মাঠেই প্রমাণ হবে কার কতটুকু জনপ্রিয়তা, সেটি জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমরা একটু ফরিদুল হক আপনার কাছে জানতে চাই যে এনসিপি কার্যালয়ের সামনে সবসময় ককটেল বিস্ফোরণের ঘটনা কেন ঘটে? আপনাদের দলের পক্ষ থেকে কি ডিএমপি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়ে জানানো হয়েছে? হ্যাঁ, সেটা তো বরাবরই জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো বরাবরই জানানো হয়, কিন্তু মানে কিছুটা ধরেন ঢিমে তালে লুজ ফর্ম, যেটা আপনাদের রিপোর্টার, সম্মানিত রিপোর্টার উনিও বলছিলেন যে যে সময়টাতে এই ঘটনাগুলো ঘটছে সেই সময়টাতে তাদের একটু শিথিলতা দেখা গেছে। এবং আজকে কালকে এই সময়টাতে ধরেন ওরা একটা গুপ্ত হামলার চেষ্টা করবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। মানে এইখানে ধরেন ওরা এটা আসলে ধরেন ওই অর্থে ঠিক হামলাও বলা যায় না, এটা মানে ওরা একটা ককটেল পলিটিক্স করছে আর কি, ককটেল সন্ত্রাস এটা আপনি বলতে পারেন। এটা আরও বেশ কয়েক মাস ধরেই চলতেছে লাগাতারভাবে। কারণ আপনি খেয়াল করে থাকবেন যে আমি শুরুতে যেটা বলছিলাম যে আমরা কিন্তু লাগাতারভাবে বিচারের কথা বলে গেছি, বিচারের দাবি জানিয়ে গেছি, বিচারের দাবিতে আমরা আন্দোলনকে লাগাতার করে গিয়েছি। তো স্বাভাবিকভাবে এনসিপির প্রতি তাদের একটা ধরেন মানে ক্ষোভ আছে কিংবা একটা ধরেন আছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে ধরেন এই যে এই ঘটনাগুলো যে ঘটতেছে, আমি আশা করি যে আপনার আর একটা প্রশ্ন করার আগে আমি উত্তরটা দিয়ে দিই। এই যে ঘটনাগুলো ঘটতেছে এখানে আসলে যে ব্যাপারটা হয়েছে, এখানে আসলে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে প্রধানত দিল্লির যে ধরেন রাজনৈতিক আধিপত্য, এই আধিপত্যের পতন হয়েছে। আধিপত্যর পতন হওয়ার পরে আসলে দিল্লি ধরেন মনে করেন যে বিভিন্ন ফরম্যাটে আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম নানা রকম ষড়যন্ত্র প্রতিনিয়ত করছে। আপনি শুনে থাকবেন যে হাসিনা প্রতিদিন দিল্লিতে বসে ধরেন তার নেতাকর্মীদের সাথে মিটিং করতেছে। তার এই যে পলাতক খুনিদের একটা বড় অংশকে দিল্লি তার দেশের বিভিন্ন জায়গাতে আশ্রয় দিয়েছে, তাদেরকে অফিস করতে দিচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছে বোঝা যাচ্ছে। এবং ভাই বললেন যে তারা 30 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, এই টাকাকে তারা এখন ধরেন ব্যবহার করার চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্নভাবে এখানে জাল নোট ঢুকানো হয়েছে যাতে করে পরিস্থিতিটাকে অস্থিতিশীল করা যায়। এবং মজার বিষয় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে তাদের কোনো নেতাকর্মী আসলে রাস্তায় নাই, তারা হচ্ছে ভাড়াটিয়া লোক, হয়তোবা ধরেন মনে করেন যে কিছু ওই যে নেশাখোর কিংবা ভাড়াটি সন্ত্রাসী তাদেরকে ব্যবহার করতেছে। সো এইটা করে তারা আসলে এই কাজটা করার চেষ্টা করছে। এবং এনসিপির এটা আবার আমি আজকে একটি সংবাদের কথা বলি, আজকে এটার সংখ্যা খুবই কম বন্ধ ছিল 4 ঘন্টার মতো, সেখানে কিন্তু মাদারীপুর আওয়ামী লীগের পক্ষ থেকেই ব্লকেট না 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 এটা এত দীর্ঘ সময়ের জন্য ছিল না। আর ওই এলাকাগুলোর একটা ভিন্ন ডাইমেনশন আছে, এটা আসলে ঠিক দলীয় না ব্যাপারটা, এখানে একটা ভিন্ন ডাইমেনশন আছে। ওইখানে ওই ব্রাহ্মণবাড়িয়াতে যেটা হয়, ব্রাহ্মণবাড়িয়াতে যে এরকম ঢাল সরকি নিয়ে নেমে যায়, এখন এইটা ঘন ঘন নামে এবং মিডিয়ার একটা ফোকাস থাকার কারণে দলীয়ভাবে না না ওই যে আমি ওইটাই বলছি যে মিডিয়া ফোকাস এবং ধরেন থাকার কারণে এটা আমরা আসলে বারবার দেখি। কিন্তু আমি নিজে ওই অঞ্চলের মানুষ, তো আমি জানি ওই অঞ্চলে এরকম এই কাজ্যার ব্যাপারটা ধরেন আছে। ভাই ফরিদপুরের লোক, উনি আর ভালো বলতে পারবেন। এখানে কিন্তু ওই গ্রামবাসী ধরেন একটা ইস্যুতে নেমে যায়। এখন কোন ইস্যুতে আসলে তারা নামছে, এটা কতটুকু আওয়ামী লীগ কতটুকু এই বিষয়টা আসলে ভেঙে মানে খতিয়ে দেখতে হবে। এবং এটা কত সময়ের জন্য ছিল এটা এরকম না। মূল ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটাকে অস্থিতিশীল করার জন্য দিল্লি ধরেন একেবারে পুরো ধরেন মনে করেন যে মেকানিজমটা এখানে চালাচ্ছে এবং কোনোভাবে ধরেন বিচারের না, এটা তো আমাদের সামনে প্রায় পরিষ্কার। আপনি ধরেন একজন মানে মানবতা বিরোধীর অপরাধের দায়ে যার বিচার চলতেছে, তাকে ওইখানে অফিস করতে দেওয়া হচ্ছে, সে বিভিন্ন জনের সাথে মিটিং করতেছে, এইগুলো আমরা খবরে পাচ্ছি। সে ওইখানে বসে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এবং ইন্ডিয়ান মিডিয়াতে সে করতেছে, কি বলে, সাক্ষাৎকার ছাপা হচ্ছে তার, যেখানে সে কোনো রকম ভুল স্বীকার করছে না। এবং এই যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান, যে আমাদের যে ধরেন নিজেদের মর্যাদার লড়াই, এইখানে যে লড়াই আমরা করলাম, এই লড়াইকে সে সহিংসতা বলতেছে। এবং সে এরকমও দাবি করছে যে সংবিধান অনুযায়ী সে যে সহিংসতা করেছে, রাষ্ট্রীয় সহিংসতা, এটা বৈধ, এটাও সে করতেছে। এটা তো দিল্লি করতেছে। এবং যে কারণে আমরা তো ধরেন দিল্লির হাইকমিশনকে আমরা ধরেন আমাদের পররাষ্ট্র দপ্তর ডাকিয়েছে। তো তার মানে হচ্ছে যে এই জিনিসটা তো ধরেন পরিষ্কার যে দিল্লির এখানে ইন্ধন আছে। এখন এই ইন্ধনের ব্যাপারটা আপনি বোঝেন যে কূটনীতি কীভাবে কাজ করে, এটা কিভাবে তারা করে, সবটা তো আপনি পরিষ্কার জানবেন না। আপনি আসলে বিভিন্ন ঘটনার সিমটম থেকে আপনি ডটগুলো মিলিয়ে তারপরে আসলে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনাটা ঘটতেছে। তো কিন্তু আমি যেটা মনে করি পরিষ্কারভাবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে, মানে এটা তো আসলে মানে খুব কম সময় আগের ঘটনা, মাত্র 1 বছর হয়েছে, এই রক্তের দাগ তো এখনো শুকায়নি। তো বাংলাদেশের মানুষ সজাগ আছে, এই ধরনের কাজ করে তারা আসলে মোটেই পার পাবে না। বাংলাদেশের মানুষ এই বিচারের রায়ের জন্য অপেক্ষা করতেছে দীর্ঘদিন ধরে। বিশেষত শহীদ পরিবার, আহতরা এবং জুলাই যারা রাস্তায় নেমেছিল,
যারা চিরকুট পকেটে নিয়ে রাস্তায় নেমেছিল যে যদি মারা যায় লাশটা যাতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এরা আসলে অপেক্ষা করতেছে এই রায়ের জন্য। কারণ এইটা একটা, আমি যেটা বললাম যে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ, আমাদের এই যে দীর্ঘ জুলুমের যে ক্ষত, এই ক্ষতর মধ্য দিয়ে ধরেন একটা বিচার হওয়া, এরপরে আমরা একটা ইনসাফের পথে যাত্রা শুরু করা, রাষ্ট্র হিসেবে, জনগোষ্ঠী হিসেবে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এইটাকে আসলে ওরা বাধা দিতে পারবে না, কোনোভাবে এটা সম্ভব না। বাংলাদেশের মানুষ সজাগ আছে, আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে মানুষ আসলে ধরে ধরে এই সন্ত্রাসীদেরকে ধরেন পুলিশের কাছে হস্তান্তর করতেছে। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এইটা বাংলাদেশের জন্য একটা নতুন ব্যাপার, অনেক ধরনের ধরেন অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, মব বলা হয়েছে, দঙ্গল বলা হয়েছে, কিন্তু আপনি খেয়াল করেন যে এই যে গত কয়েকদিনে যত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা জনতা, সাধারণ জনতা প্রতিরোধ করেছে, এদেরকে ধরেছে, এদেরকে হয়তো পিটিয়েছেও, কিন্তু এদের উপরে কিন্তু কোনো ইনজাস্টিস করেনি, পুলিশের হাতে হস্তান্তর করেছে। তার মানে এইখানে জনগণের মধ্যে কিন্তু একটা জাস্টিসের ধরেন মনে করেন যে সেন্স ডেভেলপ করতেছে। আমি এটা নিয়ে খুব শঙ্কিত ছিলাম যে এই ধরনের সন্ত্রাসীদেরকে দেখলে, কারণ যেই ক্ষতের মধ্য দিয়ে তারা এসছে, এই ধরনের সন্ত্রাসীদেরকে দেখলে মানুষ না ভায়োলেন্ট হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু আসলে ঘটে না। আপনি খেয়াল করে দেখেন অনেকগুলো ঘটনা কিন্তু ঘটে। তাহলে আজকে আমি একটু যুক্ত করতে চাই যে আপনি যেমনটা বলছেন যে মানুষই হস্তান্তর করছে পুলিশের কাছে, তাহলে ডিএমপি কমিশনারের এমন নির্দেশ দিতে হবে কেন যে গুলি করার নির্দেশ কেন দিতে হবে? না, এখানে ধরেন ওই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে এটা দিতে হতে পারে ওই ধরনের পরিস্থিতি, তবে আমি মনে করি সেটা থ্রু ল হইতে হবে। মানে আপনি আবার যাতে একটা ধরেন যুদ্ধ না বাধায় দেন, হ্যাঁ, নিরস্ত মানুষের উপরে যাতে আপনি গুলি না করেন, কিন্তু আইন অনুযায়ী আপনাকে ধরেন যদি কেউ সশস্ত্র হামলা করে জনগণের উপরে কিংবা একটু আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, সেটির সাথেই যুক্ত করে এটাকে রিলেট করে বলছি যে যেই এনসিপি কার্যালয়ের সামনে লাগাতার ককটেল বিস্ফোরণ হচ্ছে, সেখানে আপনি পুলিশ অবশ্যই রাজনৈতিক দলের কার্যালয়ের প্রধান কার্যালয়ের সামনে সবসময় 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, এটাই সাধারণত থাকে, এবং আমার ধারণা আপনাদের কার্যালয়ের সামনেও সেটি আছে। তো সেখানে লাগাতার ককটেল বিস্ফোরণ হচ্ছে, সেই জায়গাটায় পুলিশ আবার কমিশনার নির্দেশ দিচ্ছেন গুলির নির্দেশ, তাহলে আপনি ধরতে পারছেন না গুলির নির্দেশ কীভাবে দিচ্ছেন? এইখানে কিছুটা ধরেন তো আছেই, কিছুটা ধরেন শিথিলতা আছে। পুলিশকে তো আমরা ধরেন প্রপারলি রিফর্ম করতে পারিনি, সেই আগের পুলিশ রয়ে গেছে, আমরা এদেরকে শুধু প্লেস চেঞ্জ করা হয়েছে। সো পুলিশকে রিফর্ম করা হয়নি, পুলিশের ক্যারেক্টারটা রয়ে গিয়েছে। রিফর্মে ইদানিং একটা রিফর্ম দেখা গেছে, 1-2 দিন আগে তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে। এটা একটা বাংলাদেশের জন্য খুব ইন্টারেস্টিং। বাংলাদেশে মনে হয় পুলিশের কয়েকবার, মানে বাংলাদেশ না, এই পুলিশ তো আসলে 1861 সালের আইনে চলে, কয়েকবার এটার পোশাক পরিবর্তন হয়েছে। আগে হাফ প্যান্ট পরতো, এখন ধরেন ফুল প্যান্ট পরে। তো ব্যাপারটা হচ্ছে যে গুলি আগেও করতে, এখনও গুলি করে। গুলিতে তো ধরেন মানুষের জান এখনও যায়, ওকে ধরেন ইন্ডেমনিটি দেওয়া থাকে। এই যে ধরেন পুরো প্রক্রিয়াটা, পুলিশের যে পুরো প্রক্রিয়াটা, এইটাকে রিফর্ম করার জন্য আমাদের যেই মাত্রায় আলোচনা, বোঝাপড়া এবং যেই মাত্রার কি বলে যে ঐক্যমত দরকার ছিল, সেটা তো আমরা গত 1 বছরে করতে পারিনি। আরেকটা সংকট আছে বাংলাদেশে, নিয়ে ঐক্যমত্যে আছি, এইটাই আরেকটা সংকট আছে, সেটা দরকার নেই। হ্যাঁ, আরেকটা সংকট যেটা বাংলাদেশে আছে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই প্রায় যারা পুরনো রাজনৈতিক দল, আমি জানি না এনসিপি ওইখানে যাবে কিনা, তো কিন্তু এখন পর্যন্ত আমরা সেখানে অন্তত নাই। সেটা হচ্ছে যে আমরা কেউই ধরেন যেই প্রতিষ্ঠান কিংবা যেই রাষ্ট্রীয় অ্যাপারেটাস আমাদের উপরে জুলুম করে, যখন আমরা বিরোধী দলে থাকি, সরকারি দলে যাওয়ার পরে আর আমরা সেটার ব্যাপারে খুব বেশি অ্যাওয়্যার থাকি না। আপনি খেয়াল করে দেখেন গত 15 বছরে বাংলাদেশের যে মানুষ বাংলাদেশের জনগোষ্ঠীতে আসলে কখনোই কোনো মর্যাদা নাই, মর্যাদা ছিলও না। আমরা মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেছি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ভাই অনেকগুলো কথা বলেছেন, বাংলাদেশের মানুষদের মধ্যে মর্যাদা তো ছিলই না, এই মানুষদের ভিতরে যারা হোমোস্যাকার, মানে যারা হচ্ছে মানুষ, যারা হচ্ছে হত্যাযজ্ঞ, এইটার প্রধান যে গোষ্ঠী ছিল হচ্ছে রাজনৈতিক কর্মীরা। আপনি খেয়াল করে দেখেন, আমি একটা উদাহরণ দিই, আমি কাউকে অসম্মান করছি না, ছোট করছি না। ধরেন আবরার ফাহাদের ঘটনাটা এখানে আমাদের জন্য একটা ক্লাসিক উদাহরণ। যখন আবরার ফাহাদকে হত্যা করা হচ্ছে, তখন ছাত্রলীগ এবং ধরেন আওয়ামী লীগের ধরেন এই মানে কি বলে যে আওয়ামী লীগের যারা অ্যাপোলজিস্ট, এরা বারবার করে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে আবরার ফাহাদ শিবির, এবং যারা আবরার ফাহাদের পক্ষে আমরা দাঁড়াচ্ছি, আমাদের অনেকে যারা একটু ধরেন নিয়ে করছে, কিংবা আমরা ওই সময় হয়তো অনেকে বলতে পারছি না যে শিবির হলেই কি, তুমি তো তাকে পিটিয়ে মেরে ফেলতে পারো না,
কিন্তু আমরা অনেকেই আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যে না আবরার ফাহাদ শিবির না, আবরার ফাহাদ একটা সাধারণ শিক্ষার্থী। তার মানে একজন সাধারণ শিক্ষার্থীকে মারলে যেই পরিমাণ রিপারকেশন সমাজের মধ্যে হয়, একজন শিবির কিংবা একজন ছাত্রদল কর্মীকে মারলে ওই রিপারকেশন ছিল না। তার মানে আপনি খেয়াল করে দেখেন, একজন সাধারণ শিক্ষার্থীর তুলনায় একজন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মী, তার জীবনের মূল্য অনেক কম সমাজে। এই যে হোমোসাইকার বানিয়ে রাখার যে রাজনীতি, এই রাষ্ট্রকে ব্যবহার করে, সেটা এখানে ছিল। এখন এইটা যে বানানো যায় এবং এইটা বানানোর জন্য রাষ্ট্রের যে অ্যাপারেটাস ব্যবহার করা যায়, এইটাকে চিহ্নিত করতে পারা এবং ভবিষ্যতে যাতে আমাদের এটা আবার ফেরত না আসে, সেই জায়গাটার মধ্যে আমরা অনেক জায়গায় আমরা আলাপ করতে পারিনি। আমাদের অনেক আলাপ রয়ে এখনো তো একই রকম অনেক জায়গাতে একই রকম রয়ে গিয়েছে। তো এই জায়গাটাতে আমরা আসলে আলাপটা করতে পারিনি। আমাদেরকে কি ধরনের প্রতিষ্ঠান লাগবে, কি ধরনের পুলিশ লাগবে, কি ধরনের আইনি ব্যবস্থা লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে করতে পারার যে ধরেন মনে করেন যে ফ্যাসিবাদী যে কাঠামো, মানে ফ্যাসিবাদ তো শুধু একটা রাজনৈতিক দলের ব্যাপার না, এটার জন্য রাষ্ট্রীয় কাঠামো দরকার হয়, রাজনৈতিক দল লাগে, তার মতাদর্শিক ন্যারেটিভ লাগে, তার ওই রকম ধরেন কালচারাল জনগোষ্ঠী লাগে, ওই রকম বুদ্ধিভিত্তিক শক্তি লাগে, ওই রকম ইভেন মিডিয়া লাগে। মিডিয়াতে তো ধরেন প্রতিনিয়ত ধরেন এগুলো উৎপাদন করা হয়েছে, মিডিয়াতে এগুলো বারবার উৎপাদন করা হয়। তো সেই কাঠামোগুলোর বেশিরভাগ জিনিস তো আসলে এইখানে রয়ে গিয়েছে, বেশিরভাগ জিনিস এটা রয়ে গিয়েছে। আমরা ধরেন বারবার আমাদেরকে ধরেন শুনতে হয়েছে যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে আসতে দিবেন না, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী, ওর সাথে কোনো রকম কোনো নেগোসিয়েশন নাই, কোনো হয় না, এটা পৃথিবীতে কোথাও হয়নি। যেখানে যেখানে পৃথিবীতে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট পতনের পর আমি যে যতগুলো উদাহরণ দিলাম, যাদের পতন হয়েছে, যাদের বিচার করা হচ্ছে, একটা দল নির্বাচনে এসছে পরে, কিন্তু বাংলাদেশে আমাদেরকে কিন্তু এটা শুনতে হয়েছে, এটা আমাদেরকে প্রতিদিন কাউন্টার দিতে হয়েছে। এবং কাউন্টার দিতে গিয়ে আমরা ধরেন তাদেরকে সম্মান করতেছি। ইভেন আমরা অনেক সময় মনে হয়েছে যে আমরা এখনও বিরোধী দলেই আছি, এখনও ওরাই সরকারে আসলে আছে, যারা আসলে সফট আওয়ামী লীগার বলে। এখনও ওদের মানুষেরা আপনার ধরেন ওদের ভাড়াটে সন্ত্রাসীরা এই ময়মনসিংহে বাসে আগুন দিচ্ছে, যেখানে একটা শ্রমিক মারা যাচ্ছে, যে শ্রমিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই ঘটনা কিন্তু এখনও ঘটতেছে। কিন্তু এখনও ধরেন মনে করেন আজকেও একটা রাজনৈতিক দলের নেতা সে বলেছে আওয়ামী লীগকে কেন আপনি নির্বাচনে আসতে দেবেন না, তাতে করে নাকি বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভোট দিতে পারে না। ওনারা এখনও সেই 30 বছর আগে রয়ে গেছেন, মনে করেন যে আওয়ামী লীগের অনেক ভোট রয়েছে। এটা প্রথমত হচ্ছে এই ভুলের মধ্যে তো না। যদি একজন ভোটারও থাকে তার রাইট কি না, একজন ভোটারের রাইটের ফ্যাক্টর না। একজন ভোটার যদি থাকে, আপনি কি একটা খুনিকে ভোট দিতে দিবেন, গণহত্যাকারীকে ভোট দিতে দিবেন? সেটা বিচার হবে, সেটা না, সেটাই তো প্রশ্ন, সেই বিচার হচ্ছে। দল হিসেবে আওয়ামী লীগ দল হিসেবে এই অপরাধ করেছে। তো একে কি আপনি আসলে এখানে রাজনীতি করতে দিতে পারেন কিনা? দল হিসেবে তারা এখনো কোনো ভুল স্বীকার তারা করেছে। জামাতের বেলায় প্রযোজ্য না, জামাতের বেলায় প্রযোজ্য। জামাত এটা রাজনৈতিকভাবে ধরেন এটা স্বীকার করবে, জামাত ফেস করবে না, এটা না বলার কি আছে? আমরা এটা অনেকবার বলেছি, জামাত এটা আমি একটু আগেও তো বললাম, জামাত এটা রাজনৈতিকভাবে ফেস করবে। আমি মনে করি জামাতের যে নতুন প্রজন্ম, জামাত ফেস করবে। আপনারা দাবিটা করেন না কেন? না, দাবির আমরা তো এটা বললাম তো যে জামাত, আমরা এটা অলরেডি অনেকবার বলেছি, জামাত এটা রাজনৈতিকভাবে তাকে এটা মোকাবেলা করে আসতে হবে। ইতিহাসের যে দায় তার কাঁধের উপরে আছে, জামাতের নতুন প্রজন্ম এই দায় নিবে কিনা এটা তাকে, এবং সে আসলে ওই জায়গাতেই থাকবে কিনা যে আমি 71-এ যে অবস্থান নিয়েছিলাম এটা ঠিক ছিল। আমরা জানি যে ধরেন 71-এর মাঝামাঝিতে যে মন্ত্রিসভা হয়েছিল, সেই মন্ত্রিসভায় জামাতের 2 জন মন্ত্রী ছিল এবং এরাই কিন্তু 16 ডিসেম্বর পর্যন্ত ছিল। তার মানে ওই যে শেষের দিকে যে গণহত্যাগুলো করা হচ্ছে, এই গণহত্যার সময় তারা কিন্তু এইখানে প্রাদেশিক সরকারে ছিল, তাদের মন্ত্রী ছিল। সো এটা দায় তাদেরকে নিতে হবে। এই দায় তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ, পরবর্তী প্রজন্মের কাছে দায়বদ্ধ, এই দায় তাদেরকে মোকাবেলা করতে হবে। এবং সেইটা আসলে আমাদের ইস্যু না, এটা আমরা এইগুলো নিয়ে ইয়ে করবো না, বরঞ্চ আমি মনে করি এটা প্রধান রাজনীতিবিদদের সব ইস্যু এটা রাজনৈতিকভাবে তাকে জনগণের সামনে মোকাবেলা করতে হবে। কিন্তু বিচারের যে প্রশ্ন সেটা একটা ভিন্ন প্রশ্ন, কারণ বিচারের প্রশ্নগুলো আওয়ামী লীগের জন্য যেমন সোজাসাপটা, জামাতের জন্য এই মুহূর্তে সোজাসাপটা নাই, অনেকগুলো ফ্যাক্টর আছে এটার মধ্যে। এটাকে আরও ভিন্নভাবে আলাপ করতে হবে। তাদেরকে যে ট্রায়াল করা হয়েছে, ভুল ট্রায়াল করা হয়েছে, এখন ভুল ট্রায়াল করার পরে ওই একই ট্রায়াল আবার আপনি রিওপেন করতে পারবেন কিনা। যদি ভুল ট্রায়ালে একজনকে আপনি ধরেন ভুল বিচার করে থাকেন, তাহলে ওটা রেমেডি আপনি কি দিবেন, এগুলো অনেকগুলো ফ্যাক্টর থাকে। কারণ ভুল ট্রায়াল হয়ে গেলে এটাকে আবার করা যায় কিনা, এটার পেছনে কিন্তু আবার একটা প্রশ্ন আছে, এবং এগুলোর অনেকগুলো ঐতিহাসিক এবং আইনগত ব্যাখ্যা আছে। সবটা যে আমি ধরেন বলতে পারবো এই মুহূর্তে সেটাও না। ওকে, ধন্যবাদ। আমরা একটু মাহমুদ হাসান ভূঁইয়া পিঙ্কু, আমাদের হাতে সময় প্রায় শেষ। আপনার কাছে জানতে চাই যে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম আছে তার প্রধান তাজুল ইসলাম একসময় বলেছিলেন যে সামনে রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে এই বিচার কার্যক্রমটা বাধাগ্রস্ত হতে পারে। তো আপনার কি মনে হয় যে আপনি তো বলছেন যে আপনি আশা করছেন যে বিএনপি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে, বিএনপি কি এই বিচার কন্টিনিউ করবে? না, তাজুল ইসলাম যে কথাটা বলেছে আমি এটার সাথে একমত নই। কারণ একটা বিচারের প্রক্রিয়ার জন্য সময় দরকার। একদম তাড়াহুড়া করে একটা বিচার করতে গেলে সেটা ভুল হয়ে যেতে পারে। একটু আগে তো ভাইও বলল, বিচার তো একটা বিচার তো কালকে আমরা রায় পাচ্ছি। এরকম অনেক মামলা আছে যেগুলি চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়েই সম্পন্ন হবে। এবং বিএনপি যদি পাওয়ারে আসে, বিএনপি অবশ্যই দায়বদ্ধ থাকবে এই বিচারকে ত্বরান্বিত করার জন্য কিংবা এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য। কারণ তারাও তো এখানে 16 বছর তো এনসিপি ছিল না। 16 বছর তো হাসিনার 16 বছরের শেষ দিকে 2-3 মাস না এনসিপির অভ্যুদয় হলো, এনসিপি আসলো। কিন্তু এনসিপির যারা বড় ভাই তারা প্রত্যেকটা পরিবারের একটা করে সন্তান, মিনিমাম একটা করে সন্তান কিন্তু তার আগের 16 বছরে কিন্তু হয় এদেশে গুম হয়েছে, না হয় এদেশে জেল খেটেছে, না হয় হাসিনার দ্বারা নিগৃহীত হয়েছে, হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে। প্রায় পরিবারের এরকম বিরোধী দলে যারা ছিল, বিশেষ করে বিএনপি যারা করেছে। এখন অবশ্যই বিএনপির দায়িত্ব আছে, তারা যদি এদেশের মানুষ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে ভোট দিয়ে, ভোটের মাধ্যমে অবশ্যই হাসিনার বিচার, এই ফ্যাসিস্টের বিচার অবশ্যই তাদেরকে করতে হবে। এবং সেটা এই প্রক্রিয়াতেই একদম বিচার, আমিও চাই যে এদেশের বিচার যেন আর প্রহসনমূলক বিচার যাতে না হয়। কারণ এখানে দৃশ্যমান সমস্ত ঘটনাগুলি ঘটেছে, এখানে সাক্ষী মাধ্যমেই এখানে বিচারের রায় প্রতিষ্ঠিত হবে। এবং আমি চাই যে এই রায় যেন কোনো রকমভাবে অন্যায় কোনো বিচারের রায় যেন এই দেশে আর না হয়, যেটা হাসিনা করে গিয়েছে। হাসিনা ফ্যাসিবাদী আমলে যে সমস্ত বিচারের নামে যে সমস্ত প্রহসন করে তারপরে যে সমস্ত রায় দিয়ে এরকমভাবে ফাঁসি দেওয়া হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে কত নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। এগুলি তো মনে করেন যে যাতে আমাদের দেশের, আমাদের জাতির সবচেয়ে বড় একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এটা খুব দ্রুত ভুলে যায়। এই ভুলে যাওয়ার জায়গাটা এই দেশটাকে যে কতটা ক্ষত বিক্ষত করে রেখেছে। আজকে যে ঘটনা হাসিনা 1 বছর আগে ঘটিয়েছে, এটা তো অন্ততপক্ষে 100 বছর প্রজন্মের পর প্রজন্ম এটাকে স্মরণ করে তারপরে এই দেশটাকে গড়ে তোলা দরকার ছিল। কিন্তু আমি মনে করি ইতিমধ্যেই আমাদের দেশের মানুষ কেন জানি আবার ওই পিছনের কথাটা ভুলে যাওয়ার চেষ্টা করছে। আমরা একদম শেষে চলে এসেছি, আমাদের হাতে একদম সময় নেই। আমরা পরবর্তীতে নিশ্চয়ই এই বিষয়ে আবার আলোচনা করতে পারবো। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু যেন থামছেই না। গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1139 জন। পাশাপাশি শীত আসি করছে। এ সময় মৌসুম পরিবর্তনজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সবাইকে এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।